হ্যালো, কে? আর তোর নানি মারা গেছে, তাড়াতাড়ি মেহেরপুরে আয়। কি বলছো কি বালাই মামা? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। এখন রাত আনুমানিক 12টা বাজে। এই রাতের বেলা মামার ফোন পেয়ে নানির মৃত্যুর খবর পাই। মনটা আমার বিষণ্ণতায় ভরে যায়। নানি আমাকে প্রচন্ড ভালোবাসত। আমার নাম সুরেশ সেন। হরিপুর গ্রামে থাকি। আপন বলতে এ পৃথিবীতে আমার কেউ নেই। মা গত বছর মারা গেছে। বাবা তো সেই ছোটবেলায় আকাশের তারা হয়ে গেছে। আমি নানার বাড়িতে 3 মাস থেকেছি। পরে নিজের বাড়িতে এসে বাবার রেখে যাওয়া জমিতে চাষ করতে শুরু করি। একা জীবন ভালোই কেটে যায়, কিন্তু হঠাৎ নানির মৃত্যুর খবর শুনে এক নজর দেখার জন্য আমি রাতের বেলায় রওনা হই মেহেরপুরের উদ্দেশ্যে। কিছু দূর হাঁটার পর আমি তালডাঙ্গা নদীর ঘাটে আসি। এই নদী পার হয়ে আমাকে মেহেরপুর যেতে হবে। দাদা, ওপারে নামিয়ে দিবেন? বাড়াইয়া দিলে উঠতে পারেন। আমি ভাড়া বাড়িয়ে দেব। উইঠা পড়েন। আমি নৌকায় উঠে মাঝিটির দিকে তাকাই। মধ্যবয়সী এক লোক, মাথায় অল্প চুল। লোকটা আমার দিকেই তাকিয়ে আছে, হয়তো কথা বলতে চাইছি, কিন্তু এই মুহূর্তে কথা বলার মতো কোনো অবস্থায় নেই আমি। বারবার নানির মুখটা চোখে ভেসে উঠছে। মাঝিটি থমথমে গলায় আমাকে জিজ্ঞাসা করে, এত রাতে নদীর ওই পারে কেন যাইবেন? আজ রাতে আমার নানি মারা গেছে, তাই নদী পার হয়ে মেহেরপুর যেতে হবে। ও, তাইলে তো যাওয়াটা জরুরি। তাই নদীর ওই পারে রাইতের বেলা মাইনছে খুব কম যায়। তাহলে আপনি কেন রাতের বেলা নৌকা নিয়ে বসে আছেন, যাত্রী না থাকলে? বইসা থাকি কি সাধে? রাইতের বেলা বিপদে বইরা মাইনছে ওই পারে যাওয়ার লইগা টাকাটা একটু বাড়াইয়া দেয়। হেল্লিগাই তো নৌকা নিয়ে এইখানে বইসা থাকি, তয় বেশি রাত থাকি না। তা ওইবারে রাতের বেলা মানুষ যেতে চায় না কেন? মাইনছে কয় ওই পারে সব ভূতেরা আড্ডা দেয়, রাইতের বেলা গেলে মহা ঝামেলা করে। তাছাড়া শুনেছি কিছুদিন আগে একজন মানুষ মারা গেছে, তারপর থেকে ওই পারে কেউ সহজে যাইতে চায় না। আমি তোমারে নামাইয়া দিয়াই চইলা আসবো বাপু। ঠিক আছে দাদা। মাঝির কথায় আমার কপালে চিন্তার ভাঁজ পড়লেও ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবছি না। আমার দ্রুত নানার বাড়ি যেতে হবে। নিস্তব্ধ অন্ধকার রাত, নদীর পানির ছলছল শব্দে বুকের ভেতরটা অজানা এক ভয়ের চমক দিচ্ছে। আমি ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো তো? বারবার মনে হচ্ছে এ কথা। রাতের বেলা সচরাচর বের হওয়া হয় না, কিন্তু আজ না গিয়েও উপায় নেই। নানিকে আমার শেষ দেখা দেখতেই হবে। আইসা পড়ছি, নামেন। মাঝির কথায় আমার আনমনা মন ভেঙে যায়। তাকিয়ে দেখি নৌকা নদীর পাড়ে চলে এসেছে। নৌকা থেকে নেমে মাঝিকে তার ভাড়া পরিশোধ করি। এই নিন আপনার ভাড়া। মাঝি ভাড়াটা নিয়ে চলে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটতে থাকি।
ঝিঝি পোকাদের ঝিঝি শব্দ ছাড়া আর কোথাও কোনো সারা শব্দ নেই। মেহেরপুরের এই রাস্তায় আগে প্রায় আসা হতো। আমার ছোটবেলা এই মেহেরপুরে কেটেছে। আমার বাবা মারা যাওয়ার পর মা বেশিরভাগ সময় নানির বাড়ি এসে থেকেছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা আর্তনাদের চিৎকার শুনতে পেলাম। পুরুষ কণ্ঠের আর্তনাদ শুনে বুকের ভেতরটা হঠাৎ লাফিয়ে উঠল। ভয়। আমি কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম রাস্তার মাঝখানে একটা লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার গলা থেকে তাজা রক্ত ঝরে পড়ছে। আমি দৌড়ে লোকটার কাছে গেলাম। আপনার এই অবস্থা হলো কি করে? আমার অনেক কষ্ট হইতাছে, আমারে তুমি হাসপাতালে নিয়ে যাও। লোকটার অবস্থা আসলেই খুব খারাপ। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এত রাতে হাসপাতালে কি করে নিয়ে যাব? কোনো ভ্যান কিংবা কোনো যানবাহন কিচ্ছু নেই। আমি কি করে আপনাকে হাসপাতালে নেব বলুন? হাসপাতাল তো এখান থেকে অনেক দূরে। হঠাৎ লোকটা তার চোখ বন্ধ করে ফেলে। নিঃশ্বাসের কোনো শব্দ শোনা যাচ্ছে না। এখন তাহলে কি লোকটা মারা গেল? এখন উপায়? আমি এই লাশ রেখে যাব কি করে? এই যে আপনি চোখ খুলুন, কথা বলছেন না কেন? আপনি কি বেঁচে আছেন? নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। লোকটা আর বেঁচে নেই। আমি কি করব কিছুতেই বুঝে উঠতে পারছি না। এদিকে নানির বাড়িতে আমার এখনই যেতে হবে, কিন্তু লোকটার লাশ এভাবে ফেলে রেখে যেতে ইচ্ছা করছে না। কিন্তু এছাড়া যার কোনো উপায়ও নেই। আমি বরং বাড়ি গিয়ে মামাকে ডেকে নিয়ে আসি, তারপর না হয় লোকটাকে নিয়ে কোনো একটা ব্যবস্থা করা যাবে। যেই ভাবা সেই কাজ। আমি এই লোকটাকে সেই স্থানে ফেলে রেখে আবারও হাঁটা শুরু করি। প্রচন্ড ভয় হচ্ছে। এমন একটা ঘটনা ঘটবে কল্পনাও করতে পারিনি। ভয়ে হাত পা শক্ত হয়ে আসছে। হাঁটার সময় হঠাৎ খেয়াল হলো পিছনে কেউ হেঁটে আসছে। আমি চট করে পিছনে ফিরে তাকাই, কিন্তু না, পিছনে কেউ নেই। তাহলে কেন মনে হলো পা টেনে টেনে আমার পিছনে কেউ আসছে? মনের ভয়টা আরো তীব্র হলো। হঠাৎ একটা কিছু যেন আমার পা চাপটে ধরে। ভয়ে আমি চিৎকার করে উঠি, বাঁচাও! পায়ের দিকে তাকাতে প্রচন্ড ভয়ে আমি শিউরে উঠি। একটু আগে মারা যাওয়া লোকটা আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। আমি এক ঝটকা পা ছাড়িয়ে দৌড়াতে থাকি। কি করে সম্ভব? এই কিছুক্ষণ আগে মারা যাওয়া লোকটা আমার পা চেপে ধরে রেখেছে কিভাবে? কিছুই বুঝতে পারছি না। আমার মাথা বন বন করে ঘুরছে। হঠাৎ সামনের রাস্তায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি থমকে দাঁড়াই। এই লোকটা আবার কি? তার কাছে কি সাহায্য চাইব? আমি হাঁপাতে হাঁপাতে লোকটার কাছে গিয়ে তার কাঁধ স্পর্শ করি। দাদা, আমাকে একটু সাহায্য করুন। লোকটা আমার দিকে ঘুরে থাকে। তাদেরকে আমার চোখ কপালে উঠে যায়। ভয় থক থক করে কাঁদতে থাকি আমি। এ তো সেই মৃত লোক যে কিছুক্ষণ আগে আমার পা চেপে ধরে রেখেছিল। তোরে সাহায্য করবো, তুই কি আমার সাহায্য করছিলি? আপনি কি চান? কেন আমাকে ভয় দেখাচ্ছেন? আমার ঘৃণা লাগছে আজকে, আর তুই আমার খাবার। আমাকে যেতে দিন। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কেউ আইব না, সবাই আমাদের ভয় পায়, কারণ আমি সবাই বাইরে ফেলি। এখন তোরেও মারবো। ভয়ঙ্কর চেহারার এই অশরীরটি মুহূর্তে তার দাঁড়ালো নখ দিয়ে আবার গলা চেপে ধরে।
যন্ত্রণায় আমি ছটফট করতে থাকি, আর তখনই একটা পরিচিত কণ্ঠ আমার কানে ভেসে আসে। সাইরা দে কইতাছি, আমার ভাগ্নে রে, সাইরা দে। অশরীরটি আমার গলা ছেড়ে দেয়। আমি কোনো রকম ঠক গিলি। প্রচন্ড প্রচন্ড ব্যথা অনুভব করছি। বালাই মামাকে দেখে আমি তার দিকে এগিয়ে যাই। সুরেশ, তুই ঠিক আছিস? হ্যাঁ মামা। এইটা তোর ভাগ্নে? হ্যাঁ, কিন্তু কানাই, তুই আর কতদিন এবার মানুষের ক্ষতি করবি বলতো? মানুষ বুঝি আমার ক্ষতি করে নাই, তুই তো সব জানোস। জানি, সেদিন রাতে তুই ছিনতাইকারীদের হাতে জখম হয়েছিলি, কিন্তু ওই গ্রামের কেউই সেদিন তোর চিৎকারে সাড়া দেয়নি। তাই নে, তাহলে সেই মানুষগুলারে কেমনে আমি ছাড়বো? সেই দিন রাতে ও অনেকে এই রাস্তা দিয়ে হাঁটতে গেছে, আমার এই রক্তাক্ত অবস্থায় নেই খাও হাসপাতালে নিয়ে যায় নাই, তাহলে আমি কি করে ওইদের ছেড়ে দেবো ক? সেদিন রাতে আমি যদি থাকতাম তাহলে অবশ্যই তোকে আমি হসপিটালে নিয়ে যেতাম, কিন্তু সেদিন শহরে গিয়েছি কাজে। তুই তো এখনো জীবিত আছিস, কিন্তু তোর ভাগ্নে ওরে আমি মেরে ফেলবো, ও আমার সাহায্য করে নাই। আমার নানি মারা গেছে, আর আমি একা আপনাকে কি করে হাসপাতালে নিয়ে যেতাম? তাই ভেবেছি বাড়ি গিয়ে মামাকে সাথে নিয়ে আপনার কাছে এখানে আসবো আর আপনাকে সাহায্য করব। আমার ভাগ্নে আমার মতোই, সে কখনো ইচ্ছা করে কারো ক্ষতি করে না, বোঝ ব্যাপারটা। ছেড়ে দিলাম তোরে, কিন্তু এই গ্রামের অন্যদের আমি কখনোই ছাড়বো না। আমারে দেখা কেউ সাহায্য করে নাই, আমি সবাইরে মাইরা ফেলবো। কথাগুলো বলেই অশরীরটি অদৃশ্য হয়ে যায়। মামা, তুমি ওকে চেনো? হ্যাঁ, আমার বন্ধু কানাই, একসাথে আগে ব্যবসা করতাম শহরে। এক রাতে কানাই শহর থেকে ফেরার সময় তালডাঙ্গার নদীর এবারে ডাকাতদের হাতে নৃশংসভাবে জখম হয়। এই গ্রামের অনেকে তাকে দেখেছে কিন্তু সাহায্য করেনি। সঠিক সময় হাসপাতালে নিয়ে গেলে হয়তো আজ সে বেঁচে থাকতো। মামার কথা শুনে কানাইয়ের জন্য মনটা খারাপ হয়ে গেল। তার সাথে আসলেই অন্যায় হয়েছে, আর তাই তো সেই গ্রামের মানুষদের উপর রেগে আছে, প্রতিশোধ নিতে চাইছে। তুই ঠিক আছিস তো সুরেশ? হ্যাঁ মামা, আমি ঠিক আছি। কিন্তু তুমি কি করে জানলে আমি এই মুহূর্তে বিপদে পড়ে আছি? মায়ের চিন্তায় আমি অস্থির হয়ে আছি। তালডাঙ্গার এপারে রাতের বেলা যে বিপদ ঘটে তা তোকে আগে জানাতে ভুলে গেছি। পরে মনে হতেই আমি দৌড়ে আসি, আর এসে দেখি আমার ধারণাই ঠিক, তুই আসলেই বিপদে পড়েছিস। বালাই মামার সাথে আমি গ্রামের দিকে হাঁটা শুরু করি। আজ যদি সঠিক সময় বালাই মামা না আসতো তাহলে হয়তো আমার লাশ পড়ে থাকতো তালডাঙ্গা দিঘির ওপারে। সকালে একসাথে নানি ও আমার লাশ চিতায় পোড়ানো হতো। ব্যাপারটা ভাবতেই আমার শরীরটা শিউরে ওঠে। ভাগ্য ভালো বিধায় এ যাত্রায় বেঁচে গেছি, আর কখনো রাতের বেলায় তালডাঙ্গা নদীর পারে আসবো না। রাত বিরেতে বের হওয়া ঠিক না, কে জানে কানাইয়ের মতো আরো কত অশরীরী ওত পেতে আছে। আজ 3 দিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি হওয়ার কারণে গ্রামের মানুষ অনেকটাই ঘরবন্দি হয়ে আছে। কেউ কাজে বেরোতে পারছে না। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। বৃষ্টির পানিতে নদী প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা। আর একটু পানি বাড়লেই নদীর বাঁধ ভেঙে যাবে।
জানি না আমার পাকা ধানগুলো ঘরে তুলতে পারবো কিনা। হ্যাঁ গো, আজ এতদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে, নদীতে আর একটু পানি বাড়লেই তো বাঁধ ভেঙে যাবে। বলছি তুমি একটু গিয়ে দেখে আসো না আমাদের ফসলের জমিটা কি অবস্থায় আছে। এখন এই ভর্সনতা বেলা আমি একা একা বাঁধের কাছে যাব? তাছাড়া আর উপায় কি বলো? ফসলের জমিটা নষ্ট হয়ে গেলে আমরা সারা বছর খাবো কি? বাচ্চাদের নিয়ে যে না খেয়ে মরতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। আমি রঘু মাঝি। গ্রামের লোকজনকে নদী পারাপার করে আমি খুব সামান্য পয়সা আয় করি, কিন্তু এই সামান্য পয়সার সংসারের এত এত খরচ বহন করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায়। তাই তো অবসর সময় নদী বাঁধের পাশের জমিতে আমি ধান চাষ করি। যা ফসল পাই তা দিয়ে টেনে টুনে কোনো রকম চলে যায়। আজ 3 দিন যাবৎ অনবরত বৃষ্টি হচ্ছে, বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টির পানিতে নদী প্রায় ভরা ভরা অবস্থা। নদীর বাঁধ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। বাঁধ ভেঙে গেলে আমি আর পাকা ফসল ঘরে তুলতে পারবো না। আমি আমার ফসলের জমিতে এসে ভীষণ চমকে উঠলাম। মনে হচ্ছিল আমার মাথায় বাজ পড়েছে, পায়ের নিচের মাটি সরে যাচ্ছে, আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি। হায় হায়, এই কি সর্বনাশ হলো আমার! নদীর বাঁধ ভেঙে আমার ফসলের জমিতে পানি উঠেছে। এখন কি করবো আমি? আমার ক্ষেত মারা পাকা ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে আমার আশা ভরসা সব শেষ হয়ে যাচ্ছে। আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। নিজের চোখে সর্বনাশ হতে দেখে আমি আর সহ্য করতে পারছি না। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। তাই এক প্রকার বাধ্য হয়ে নিজের নদীর বাঁধ মেরামত করার চেষ্টায় লেগে পড়লাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে আকাশে বিজলি চমকাচ্ছে। এমন নির্জন অন্ধকার বৃষ্টিতে আমি একা একা বাঁধ মেরামত করছি। ভয় আমার গলা শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরপর শরীর ঘামে ঝরে পড়ছে। পানির অনেক স্রোত ছিল, খুব প্রবল আকারে ভাঙ্গা অংশ দিয়ে পানি বের হচ্ছে। শত চেষ্টা করেও আমি কিছুতেই বাঁধ মেরামত করতে পারছি না, বারবার ব্যর্থ হচ্ছি। সময়ের সাথে পাল্লা দিয়ে নদীর স্রোত বাড়ছে, আমার পাকা ফসল পানিতে ভেসে যাচ্ছে। একা হাতে নদীর এই ভাঙ্গা বাঁধ মেরামত করা আমার সাধ্য নয়। কিন্তু আমি এখান থেকে বাড়ি ফিরে গিয়ে গ্রামের লোকজনকে ডেকে আনতে আনতে অনেক দেরি হয়ে যাবে। পানির প্রবল স্রোতে আমার ফসলের জমির অস্তিত্ব আর থাকবে না। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। পানি পড়া বন্ধ করার কোনো উপায়ও খুঁজে পাচ্ছি না। হঠাৎ নদীতে আমার চোখ পড়তেই দেখলাম একজন জেলে মাছ ধরা নৌকা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার অস্থির মনটা মুহূর্তের মধ্যে কিছুটা স্বস্তি পেল। ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি ফুটে উঠল। আমি চিৎকার করে ডাকতে লাগলাম জেলেকে, ও জেলে ভাই, একটু এদিকে আসো, নদীর বাঁধ ভেঙে গেছে, আমায় সাহায্য করো। আমার হাঁক ডাক শুনে জেলে খুব দ্রুত বৈঠা বাইতে লাগলেন এবং তাড়াতাড়ি নদীর ঘাটে চলে এলেন। ওনাকে বড্ড চেনা চেনা লাগছে, তাই আসতেই দেখলাম উনি তো আসলে অজানা কেউ নন, আমাদের গ্রামের হরণ দাদা। মাঝে মাঝে হরণ দাদার সাথে আমিও নদী থেকে মাছ ধরেছি। হরণ দাদা অত্যন্ত ভালো মানুষ। অমন হা করে তাকিয়ে গিয়ে দেখছো রঘু? চলো তাড়াতাড়ি নদীতে বাদ দিতে হবে। হ্যাঁ দাদা চলুন। আমি আর হরণ দাদা বাঁধ মেরামতের কাজে লেগে পড়লাম। আমি আমার জমি থেকে পলি মাটি তুলে দিচ্ছিলাম, আর হরণ দাদা সেই মাটি দিয়ে খুব দ্রুত
বাঁধ মেরামত করছিলেন। কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, কিন্তু হরণ দাদার মধ্যে কোনো ক্লান্তিই দেখা যাচ্ছে না। প্রায় কয়েক ঘন্টা পর বাঁধ দিয়ে পানি পড়া বন্ধ হলো। আবার যেন বাঁধ ভেঙে না যায়, তাই আমি আর হরণ দাদা নদীর বাঁধ আগের চাইতে আরও কিছুটা উঁচু করে দিলাম। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। থেকে থেকে আকাশে বিজলিও চমকাচ্ছে। হঠাৎ বিজলি চমকানোর আলোতে আমি লক্ষ্য করে দেখলাম হরণ দাদার শরীর একেবারে শুকনো। মনে হচ্ছে বৃষ্টির ফোঁটা হরণ দাদার শরীরকে স্পর্শ করতে পারছে না। কিন্তু এ কি করে সম্ভব? বৃষ্টিতে আমি পুরো ভিজে গেছি, আর হরণ দাদা কিনা একটু ভিজল না। আমি ভীষণ অবাক হলাম। কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটতে শুরু করলো। সারা রাত বৃষ্টিতে ভেজার কারণে আমার শরীর খুব খারাপ করছে। ঠান্ডায় আমি রীতিমতো কাঁপছি। তাই হরণ দাদাকে বললাম, সারা রাত আমার জন্য আপনি অনেক কষ্ট করলেন দাদা, চলুন এখন বাড়ি ফিরে যাই। আমি যাব না, তুমি যাও রঘু। বাড়ি গিয়ে গোসল করো, গরম গরম খাবার খাও, না হয় জ্বর আসতে পারে। সারা রাত বৃষ্টিতে ভিজেছ। হরণ দাদার কথা শুনে আমার কাছে খুব অদ্ভুত লাগছে। ওনাকে দেখেও কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। হরণ দাদা তো বেশ হাসি খুশি আর মিশুক মানুষ, কিন্তু এখন ওনাকে মোটেও ওরকম মিশুক তো লাগছে না।